শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে কর্মশালা, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে পাশে দাঁড়াতে হ্যাম রেডিওর নতুন কর্মসূচি, বিশ্ব নাট্য দিবস উদযাপন, এনইজেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ রাজ্যে লোকসভা নির্বাচন হবে 7 দফায়। প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে অনেক আগেই। প্রার্থী বাছাই, মনোনয়নপত্র জমার পাশাপাশি রাজনৈতিক দলের প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। চিত্র তারকা প্রার্থী প্রচারে এলে গরমকে উপেক্ষা করেই ভিড় করছেন সাধারণ মানুষ। ট্রেনে, বাসে, দোকানে কান পাতলে শোনা যাচ্ছে ভোটকে ঘিরে মতবিনিময় ও হরেক রকম টিকা টিপ্পনী। অন্যদিকে নির্বাচনে নতুন ভোটাররা যাতে উৎসাহের সঙ্গে অংশ নিতে পারেন সেই জন্য অসংখ্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যৌথ উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল কলকাতায়। অনুষ্ঠানে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী তরুণ ভোটারদের ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানান। আমরা জানি যে আমাদের যে পাঠ্যক্রমে ভারতের সংবিধান থাকে, সেক্ষেত্রে আমরা কিছুটা হয়তো 9-10-এ পড়েছি, কিছুটা আমরা পরিচিত। তোমরাও হয়তো সেগুলো সম্বন্ধে অবগত। নির্বাচন হয়, এই দুটো বড় বড় নির্বাচন হয়। তো আজকে আমরা যেহেতু আমাদের লোকসভা সাধারণ নির্বাচনে একেবারে মধ্যেই আছি, লোকসভা যে একটা হয় সেটা কি জিনিস, সেটা আপনাদের অনেকের মধ্যেই হয়তো এই প্রশ্ন থাকতে পারে। আয়োজক সংস্থার অধিকর্তা পার্থ ঘোষ বলেন, নতুন ভোটদাতারা যাতে তাদের প্রথম ভোট সঠিকভাবে দিতে পারে তার জন্যই এই ধরনের কর্মশালার আয়োজন। কলেজের ছাত্রছাত্রীরা কর্মশালায় অংশগ্রহণ করে। প্রত্যেকের কথায় ধরা পড়ে নতুন কিছু জানার আগ্রহ। আমি ফ্রম বিধাননগর গভর্নমেন্ট কলেজ। দেশের জন্য কিছু উন্নয়ন করবে, তারপরে এরপরে যারা আসবে তাদের মানে দেশের জন্য কিছু করবে, উন্নয়ন ঘটাবে। ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে দুর্গত মানুষের খবরাখবর আত্মীয় স্বজনের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যাবে সে নিয়ে গত মাসের শেষ 3 দিন দীঘার সমুদ্র তটে এক কর্মশালার আয়োজন করেছিল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দপ্তর। কর্মশালা শেষে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস আকাশবাণীকে বলেন, মনসুনের বিভিন্ন ঝড় আসার ঠিক প্রাককালেই এটার একটা অন্য গুরুত্ব আছে। যেমন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গের জলপাইগুড়িতে একটি মিনি টর্নেডো হয়ে লন্ডভন্ড করে দেয় এলাকার পরিস্থিতি। সামনেই নির্বাচন, এই মুহূর্তে এই ধরনের উষ্ণ আবহাওয়ার মধ্যে ধরনের সাইক্লোন আসতেই পারে, এরকম লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হতেই পারে। তার প্রস্তুতি স্বরূপ ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব মোবাইল শ্যাডো জোনগুলি থেকে আমরা এই অস্থায়ী স্টেশন তৈরি করে নির্বাচনের কাজে সরাসরি অংশগ্রহণ করেছিলাম। এছাড়া এই ধরনের বিপর্যয় হয় নির্বাচন চলাকালীন, যোগাযোগ ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে আমরা দ্রুততার সাথে এই অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে আমরা যোগাযোগ স্থাপন করতে পারবো। এই মহড়াটা হলো যে দীঘার উপকূলবর্তী অঞ্চল থেকে রেডিও তরঙ্গের গতি প্রকৃতি কেমন, এই উষ্ণের দিনে রেডিও তরঙ্গের উপর এর প্রভাব কি পড়ছে সেইটা দেখা, বিশ্বের বহু দেশের সাথে যোগাযোগ করা, তাদের সাথে সিগন্যাল এক্সচেঞ্জ করা, যাতে বিভিন্ন বিপর্যয়ের সময় আমরা যোগাযোগ স্থাপন করতে পারি ওই উপকূলবর্তী অঞ্চলগুলি থেকে। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে রাশিয়ান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড কালচার ইন কলকাতার উদ্যোগে গোর্কি সদনে 3 দিনব্যাপী প্রদর্শনী ও নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত মাসের 27 তারিখ সন্ধ্যায় বিশিষ্ট সমালোচক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রমিক বন্দ্যোপাধ্যায় থিয়েটারের রাস্তায় হাঁটা শিরোনামে বাংলা নাট্য ইতিহাসের পর্যালোচনা করেন। শিশির ভাদুড়ী, শম্ভু মিত্র,
কিংবদন্তি এই অভিনেতাদের প্রসঙ্গ আলোচনার পর শ্রী বন্দ্যোপাধ্যায় বাংলা নাটকে অভিনেত্রীদের পূর্ণ মর্যাদা না পাওয়ার ধারাবাহিক একটা ইতিহাস রয়েছে বলে মন্তব্য করেন। এই প্রসঙ্গে নটি বিনোদিনীর আত্মজীবনী বিশ্লেষণ করে তিনি বলেন, যখন উনি অভিনয় ছেড়ে দিয়েছেন কিন্তু থিয়েটারের টান, কিন্তু নতুন নাটক নিয়মিত দেখতে আসে, প্রত্যেকটা নাটক দেখতে আসে, এবং তখন ওর দ্বিতীয় আত্মকথা লেখেন, নাম দেন আমার অভিনেত্রী জীবন। প্রথমবারে নাম ছিল শুধু আমার কথা, এইবার কিন্তু সদর্পে বলতে পারেন আমার অভিনেত্রী জীবন। তবু আমি সেদিনের কথা কিছু বলবার চেষ্টা করব, সরল সত্য কথা, যা পড়ে আজকার পাঠক ও দর্শক বুঝবেন কি মাটি তাল নিয়ে পুকুর থেকে পাঁক তুলে এদেশে যারা থিয়েটারের সৃষ্টি করেছিলেন তারা কেমন সব পুতুল গড়েছিলেন। অভিনেত্রীর কীর্তির দর্প গর্ব, কিন্তু পুতুল 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 হয়ে ব্যবহৃত হওয়ার বেদনা, দুটোকে কি অসামান্য লেখার মধ্যে আনতে পারেন। কেন বিনোদিনী নিয়ে এত নাটকের চরিত্রায়নে এর কিচ্ছু আসে না কেন? আসে একবার, অনেক পরে। একবারই এসেছে বাংলা থিয়েটারে, উৎপল দত্ত টিনের তলোয়ার লিখেছেন। এইটি কিন্তু বাংলা থিয়েটারে এলো না ওই কারণে যে ওই পেশাদার থিয়েটারের ইতিহাসটাকে আমরা অবিচারে আমাদের উত্তরাধিকার বলে মেনে নিলাম, এবং আমাদের থিয়েটারেও পেশাদারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমাদের থিয়েটারের কোনো চরিত্র বদল হয়নি। এখনও কিন্তু যদি এক একটা দলের ইতিহাস যদি বিচার করে দেখেন, তার মধ্যে একটার পর একটা কিন্তু উদাহরণ পাবেন যেখানে অভিনেতা পরিচালক কার্যত মালিক হয়ে উঠছেন দলের। কিন্তু থিয়েটারের মায়া, থিয়েটারের এত মানুষের কাছে পৌঁছানোর আকুতি আরতি তাঁদেরও বাধ্য করে এই নিপীড়ন, এই নির্যাতন মেনে নিতে। ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালায়েড আর্টস ও এনইজেড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আইসিসিআরের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল দুদিনের নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইতালি সহ 6টি দেশের 14টি ছবি এই উৎসবে দেখানো হয়। বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষকে গোল্ডেন ডিরেক্টর অ্যাওয়ার্ডের সম্মান জানানো হয়। পুরস্কার গ্রহণ করে গৌতম বাবু আমাদের প্রতিনিধিকে বলেন, ডিজিটাল প্রযুক্তি আসার ফলে অনেক ভালো ছবি তৈরি হচ্ছে, যা এই সমস্ত উৎসবের মাধ্যমে মানুষের কাছে পৌঁছবে। এদের 9th যে ফেস্টিভ্যালটা, এরা নানান জায়গায় ঘুরে ঘুরে করেন। আমি যা শুনলাম যে পরের বার বুলগেরিয়াতে করবেন, তা ভালো উদ্যোগ, এবং খানিকটা মার্কেটিংয়ের পরিকল্পনা করছেন এরা। আর আমাকে একটা সম্মান দিল, আমি খুব তার জন্য আই এম হাম্বলড এবং খুশি। আর আমার মনে হয় যে সবথেকে বড় কথা এই যে ওটিটি প্ল্যাটফর্মের কথা বলছে, এটা করা দরকার। কারণ প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের সত্যি ছবি দেখানোর জায়গা নেই, অথচ অসংখ্য ছবি তৈরি করা হচ্ছে। তার মধ্যে সব ছবি যে খুব ভালো হচ্ছে তা নয়, কিন্তু কিছু কিছু ব্রিলিয়েন্ট ছবি হচ্ছে, সেগুলোকে নিয়ে ফেস্টিভ্যাল করা, ইন্ডিপেন্ডেন্ট ফেস্টিভ্যাল করা এবং সেগুলোকে মার্কেটিং করার এরা যে পরিকল্পনা নিয়েছেন, সে একটা স্বপ্ন দেখা। সেই স্বপ্ন যদি সফল হয় তার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। সম্মাননা জ্ঞাপন করা হয় প্রযোজক পরিচালক অঞ্জন বসুকে। তিনি বলেন, প্রযুক্তিকে ব্যবহার করতে গেলে প্রশিক্ষণও খুবই জরুরি। আমার খুব ভালো লাগলো এই নতুন যে ফেস্টিভ্যালটা হলো নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা 9তম পর্যায়ে। কিন্তু এখানে আমরা একটা নতুন জিনিস দেখতে পেলাম, যেখানে বাংলা ছবিকে আন্তর্জাতিক করার একটা প্রচেষ্টা শুরু হলো, এবং এরা যারা করলেন তারা অর্গানাইজার, তারা একটা ফিল্ম ফেস্টিভ্যাল করলেন, একটা কম্পিটিশন সেকশন করলেন যেখানে ভালো ছবিকে অ্যাওয়ার্ড দেওয়া হলো। এবং এরা যে ওটিটি প্ল্যাটফর্ম বা ভবিষ্যতের জন্য যেগুলো ভাবছেন, সেগুলো যদি এরা সার্থক হতে পারেন, তাহলে কিন্তু বাংলা ছবি আবার আন্তর্জাতিক হবে। আমার যে কথাটা মনে হয় যে যারাই ডিজিটাল প্রথাটায় ছবি তৈরি করছেন, তারা অনেক বেশি সুযোগ পাচ্ছেন, যেটা আমাদের যৌবন বয়সে আমরা পেলাম না। এটা কিন্তু একদিক দিয়ে যেমন ভীষণ ভালোও করতে পারে, আবার অন্য দিক দিয়ে ভীষণ খারাপও করতে পারে। কারণ এটার জন্য একটা ট্রেনিং দরকার। সেই ট্রেনিংটা তো নিয়ে তারপর যদি তারা এই ছবিগুলো করেন, তাহলে এই ছবিগুলো কিন্তু মাত্রা পাবে
এবং সেটা একটা স্বীকৃতিও পায়। উৎসবে সেরা তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত হয় আকাশবাণীর সাংবাদিক অভিজিৎ চক্রবর্তী পরিচালিত ছবি নোনা গাঙের উপাখ্যান। সম্মাননা গ্রহণ করে অভিজিৎ আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যকে বলেন, একজন সাংবাদিক হিসেবে সুন্দরবনের মানুষের জীবন জীবিকার সংকট যেভাবে তিনি দেখেছেন, চলচ্চিত্রের মাধ্যমে সেটাই তুলে ধরতে চেয়েছেন। আচ্ছা অভিজিৎদা, আপনি এনিজেড সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছেন, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই। এবার আমি জানতে চাইবো আপনার যে কাজ সেটা সম্পর্কে এবং এই পুরস্কার প্রাপ্তি আপনাকে কতটা খুশি করেছে সেটা যদি একটু বলেন। চলচ্চিত্রের মতো একটা জটিল শিল্প মাধ্যম যখন কোনো পুরস্কার পায় বা সম্মানিত হয়, তখন একটা বিষয়ে মনে হয় যে তাহলে বিষয়টা হচ্ছে, বোধহয় যেটা বলতে চেয়েছিলাম সেটা ঠিকঠাক বলা গেল। তো সেইটা একটা ভালো লাগার একটা বড় দিক। এর পাশাপাশি এই কাজটার সঙ্গে যুক্ত ছিলেন অসংখ্য মানুষ। এটা একটা খুব বড় টিম ওয়ার্ক। যেমন আমাদের সিনেমাটোগ্রাফাররা ছিলেন, যারা মিউজিক করেছেন, স্টুডিওয় যারা কাজ করেছেন, এটা একটা ব্যাপার। এর পাশাপাশি যে সুন্দরবনের ধরুন আমরা কাজ করেছিলাম একেবারে পূর্ব প্রান্তের হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে পশ্চিম প্রান্তের নামখানা, কাকদ্বীপ, ঘোড়ামারা পর্যন্ত। তো এই বিস্তৃত অংশের দিন আনা দিন খাওয়া মানুষ, তারা তাদের কাজের সময় থেকে বাঁচিয়ে এই কাজটাতে তারা সময় দিয়েছেন। তাদের কথা যদি আমাদের দেশের প্রশাসনিক স্তরে যারা রয়েছেন, নীতি নির্ধারক এবং নাগরিক সমাজ, তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাই ছিল আমাদের উদ্দেশ্য। তো সেখানকার মানুষ যে একটা সংকটের মধ্যে, একটা জটিল পরিস্থিতির মধ্যে রয়েছেন, একদিকে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, নদী খাঁড়িতে মাছ কমে আসছে, সেচের ব্যবস্থা নেই, বৃষ্টির ওপর নির্ভরশীল, মাটির নিচে জল ক্রমশ কমে আসছে, বিজ্ঞানীরা নানান কথা বলছেন এবং সেখানকার মানুষ তাদের মতো করে তাদের সমস্যা সমাধানের বিভিন্ন দিক খুঁজছেন। এবং বেশিরভাগ মানুষই আমরা দেখেছি যে জীবিকার প্রয়োজনে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা চলে যাচ্ছেন, সেখানে গিয়েও তাদের কাজের নিরাপত্তা তাদের থাকছে না। এই সামগ্রিক দিকটাকে তুলে ধরবার চেষ্টা করেছি। প্রশাসনিক স্তরের যারা নীতি নির্ধারক, তারা যদি এই বিষয়টায় আগামী দিনে সুন্দরবনের মানুষের জন্য কোনো নতুন একটা চিন্তাভাবনা শুরু করেন, তখনই মনে করব যে এই কাজটা ঠিকভাবে সফল হলো। নেজ ফাউন্ডেশনের কর্ণধার প্রযোজক পরিচালক সুদীপ রঞ্জন সরকার জানান, নতুন ভালো ছবি দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে তারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন। নিজে একটা ফিল্ম মেকার হিসেবে বিভিন্ন জায়গায় ধাক্কা খাওয়ার পরে আমার মনে হয়েছে আমি যদি এই জায়গাটাকে আমার দায়িত্ব পালন করি, সেজন্য বিগত 9 বছর ধরে এই ফিল্ম ফেস্টিভ্যালটা চালিয়েছি 3 দিন ব্যাপী, যেটা আজকের দিনে ইউরোপের ফিল্ম মেকারের কাছে একটা খুব লোভনীয় ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে দাঁড়িয়েছে। আমরা জিরো স্পন্সরশিপে এই ফিল্ম ফেস্টিভ্যালটাকে চালাই এবং ফিল্ম মেকাররা শুধু পার্টিসিপেট করেন। এবং বিগত 2 বছরে আমরা ইটালিতে নিয়ে গেছি একটা রোমিং ফিল্ম ফেস্টিভ্যালের মতো, আমরা নিউ জার্সিতে নিয়ে গেছি। আগামী দিনে এই বছর ইচ্ছা আছে আমরা বুলগেরিয়ার প্লভডিভে নিয়ে যাব, মলডোভাতে নিয়ে যাব, রোমানিয়াতে নিয়ে যাব। এবং বিদেশি সিনেমা ইন্ডিয়া আসা উচিত এবং ইন্ডিয়া বা ভারতবর্ষ তাকে সম্মান দেবে। এর সাথে সাথে আমরা একটা ওটিটিও লঞ্চ করেছি যার নাম হচ্ছে নেজ ম্যাজিক রুম, যেখানে শুধুমাত্র ভালো সিনেমা, দেশি বিদেশি এবং আমাদের বাংলা সিনেমা, যেই সিনেমা রিলিজ পাচ্ছে না, যে সিনেমা ভালো, এরকম ডকুমেন্টারি, যেমন আমি সুন্দরবনের মতো একটা ডকুমেন্টারি দেখলাম খুব ভালো, যার একটা আউটলেট হোক, যার পৃথিবীর কোনায় বসে, রোমে বসে হোক, নিকারাগুয়ায় বসে হোক, এইটা দেখতে পারবে এবং দেখা উচিত। অনুষ্ঠানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক রবীন ব্যানার্জি, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, রীতা ঝাওয়ার প্রমুখ। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিরূপ ভট্টাচার্য।